স্টুডেন্টদেরকে গুম করা হতো অলমোস্ট রেগুলারলি, কারণ গুমের একটা বড় অংশ মানুষ তো ইয়াং পপুলেশন থেকে আসতো, তো তাদের মধ্যে অনেককে গুম করা হতো। এবং তাদের অ্যাডাপ্টেশন আয়নাঘরগুলোর ভিতরে বিভিন্ন রকমের ছিল, সামটাইমস কোয়াইট ক্রিয়েটিভ অ্যাডাপ্টেশন ছিল। যেমন একটা উদাহরণ দিই, একবার একজন ছেলের সাথে কথা বলছিলাম, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি অনেক বছর ছিলেন, 3 বছরের উপরে ছিলেন আয়নাঘরে। তো ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কারোর সাথে কখনো কথা হতো কিনা, কিভাবে কথা হতো, সারাক্ষণ তো চোখ বাঁধা থাকতো ইত্যাদি। উনি আমাকে দেখাচ্ছিলেন যে ওনার যখন গার্ড চলে যেত তখন চোখটা এটা একটু উঠাতে পারতো, উঠিয়ে সামনের সেলে যে ছিল তার সাথে এরকম এয়ার রাইটিং করতো। হ্যাঁ, এখন এয়ার রাইটিং যদি আপনি করেন তাহলে আপনি লিখতেছেন, কিন্তু ওই সাইড তো নেসেসারিলি পড়তে পারে না, কাছে সে তো উল্টা দিক দিয়ে দেখছে, রাইট? সো এই ছেলেটা শিখেছিল ওই 3 বছরে কিভাবে করে মিরর রাইটিং করতে হয় এয়ারে, ঠিক আছে? তো আমি এটা শুনে খুব চমৎকৃত হয়, আমি বলেছিলাম যে তাই নাকি, দেখি দেখান তো, বলে আমার নোটবুকটা এগিয়ে দিয়েছিলাম। তো নোটবুকে দেখি সে ইমিডিয়েটলি তার নামটা উল্টা করে লিখে দিয়েছিল। অ্যান্ড 3 বছর এইরকম অকথ্য অত্যাচার ছেলেটার উপরে যা হয়েছিল, সেখান থেকে সে যা নিয়ে ফেরত এসছে তার মধ্যে একটা হলো এটা, যে সে এখন উল্টা করে মিরর রাইটিং করতে পারে এআরে। এই ধরনের বিভিন্ন রকমের অ্যাডাপ্টেশনস আমরা দেখি, কিন্তু অ্যাডাপ্টেশনসগুলোর মধ্যে টর্চার বা যে ডেপ্রিভেশন যেটা থাকে সেটাও আমাদের চোখে পড়ে। আমি 2টো উদাহরণ দিই। একটা হলো গিয়ে এডুকেশনের ক্ষেত্রে, 2টো উদাহরণ দিব, একটা এডুকেশনের ক্ষেত্রে, অন্যটা ক্যারিয়ারের ক্ষেত্রে। এবং যে কারণে আমি এই 2টো উদাহরণের উপরে ফোকাস করতে চাই, বিকজ আমি চাই যে আপনারা এখন স্টুডেন্ট আছেন, আমি কয়েকদিন আগে স্টুডেন্ট ছিলাম, আপনারা বুঝতে পারেন যে এই এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার দুইটার একটা হেলাফেলা করার না। অনেক সময় স্টুডেন্ট পলিটিক্সে থাকার সময় মনে হয় যে পৃথিবীটাই আমার হাতের মুঠোয়, এগুলো তো আসলে অতটা জরুরি না, কিন্তু আসলে কোয়াইট জরুরি। এটা বোঝা যায় যখন আমরা কম্পেয়ার করি নিজেদেরকে এগেইনস্ট যারা এটা পাচ্ছে না, তখন উই আন্ডারস্ট্যান্ড এটা আমাদের জন্য কত বড় নেয়ামত। সো আমি এডুকেশনের একটা উদাহরণ দিই। একটা ছেলে, ওনাকে তুলে নেওয়ার পরে ওনাকে যে তুলে নেওয়া হয়েছে তিনি এখন জেলে আছে, সো অ্যাকিউজড ইজ ইন কাস্টাডি। তো ওই ছেলেটাকে খুব ভালো স্টুডেন্ট ছিল, আমাকে বলতেছিল যে আমি অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে আপনার কি হয়েছিল, কেমন আছেন, কি ফিল করছেন, এরকম নানাবিধ প্রশ্নের মধ্যে একটা পর্যায়ে উনি বলছিলেন যে ওনার সবচেয়ে যে বিষয়টায় কষ্ট লাগে সেটা হলো যে ওনাকে গুম করার আগে ওনার পরীক্ষার মার্ক আসতো 97, 99 এরকমের। তো গুমে ওনাকে যে টর্চার করা হয়েছিল তখন একটা স্পেসিফিক টর্চার ছিল যে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল ওনার মাথায়, এবং দেওয়ার সময় তারা বারবার করে বলেছিল যে যারা টর্চার করছিল তারা বলেছিল যে তুই নাকি অনেক ভালো স্টুডেন্ট, দেই তো তোর বুদ্ধিটা একটু কমিয়ে। এটা বলে যখন টর্চার করেছে, পরবর্তীতে উনি বের হওয়ার পরে যে কারণেই হোক, উনি আমাকে বলছেন ওনার সবচেয়ে বড় দুঃখ হলো যে ওনার রেজাল্ট আর এখন ভালো হয় না, এখন 97, 99 পাওয়া হয় না, উনি এখন হার্ডলি পাস করেন। এবং এটা ওনার এতটা কষ্ট লেগেছিল যে ওনার যে পড়াশোনায় উনি আর আগের মতো নেই, এই জিনিসটা ওনার এত কষ্ট লেগেছিল যে এত কিছু বলার সময় উনি কাঁদে না, এই জিনিসটা বলার সময় ঝরঝর করে কাঁদছিলেন। সো এই যে পড়াশোনা করতে পারাটা এবং পড়াশোনা করাটা একটা নিয়ামত আসলে, যেটা স্টুডেন্টদেরকে রেকগনাইজ করা উচিত। দ্বিতীয় আরেকটা উদাহরণ দিয়ে সেটা হলো ক্যারিয়ারের বিষয়। অ্যাগেন অনেক সময় স্টুডেন্ট পলিটিক্স করতে গিয়ে ক্যারিয়ারটাকে সেকেন্ডারি কনসার্ন মনে হয়, এটা মোটেও সেকেন্ডারি কনসার্ন না। বেশিরভাগ গুমের ভিকটিম যারা ইয়াং বয়সে গুম হচ্ছেন তাদের সবচেয়ে বড় একটা সমস্যা হয় ওনারা ফেরত আসার পরে, যারা ফেরত আসতে পারছেন, সেটা রি-এন্ট্রি ইন্টু সোসাইটি। সেখানে ক্যারিয়ার একটা বিশাল বাধা হয়ে দাঁড়ায়, কারণ তাদের বিরুদ্ধে ইউজুয়ালি মামলা থাকে, তারা সোসাইটি থেকে নাই হয়ে গিয়েছেন, সো এমনকি তাদের প্রতিবেশীরাও তাদেরকে সন্দেহ করে, তাদের ফ্যামিলি লাইফ ভেঙে যায়। এই সব মিলিয়ে তারা যখন ক্যারিয়ারে রিএন্টার করতে যান তখন দেখেন যে তাদের জন্য কিছু অবশিষ্ট নেই। আমার মনে আছে স্পষ্ট, একজন ছেলে আমাকে বলছিল উনি স্টুডেন্ট থাকা অবস্থায় গুম হয় ঢাকার বাইরে একটা, উনি বলেছিলেন যে উনি বিয়ে করেছেন, গুম থেকে ফেরত আসার পরে সময় অতিবাহিত হচ্ছে, উনি বিয়ে করেছেন, ওনার একটা ছোট বাচ্চা আছে, কিন্তু বাচ্চার ওষুধ তিনি খরচটা